নমস্কার। শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আমাদের পশ্চিমবাংলার যে রাজ্য সরকারি পেনশনার অবসরের পরে 17টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এখন বসবাস করেন, তারা সেখানকার ব্যাংক থেকে পেনশন পান। তাদের সংখ্যাটা হচ্ছে বিহারে 714 জন, উত্তরপ্রদেশে 363 জন, উড়িষ্যায় 269 জন, ঝাড়খণ্ডে 167 জন, অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 83, মোট হচ্ছে 1596। তা এদের ক্ষেত্রে ডেটাবেস নেই এরকম কোনো কথা রাজ্য সরকার বলেননি। এদের জন্য শুধু আমাদের পশ্চিমবাংলার সরকার একটা উদ্যোগ নেবেন যে ওই সব রাজ্যের এজিদের কাছে নির্দেশ পাঠাবেন, তারা ব্যাংকে নির্দেশ পাঠিয়ে দেবেন যে এই পেনশনারদের এই টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। সেই কাজটা গত 5ই ফেব্রুয়ারি রায় হয়েছে, আজ পর্যন্ত হয়নি। ওইসব রাজ্যের অসহায় পেনশনাররা তারা অনেক কষ্ট করে ফোন নাম্বার জোগাড় করে আমাদের বারবার ফোন করছেন এবং খুব হতাশ হয়ে পড়েছেন। আচ্ছা, এই 1596 জন সরকারি পেনশনার, কিন্তু এরা গ্র্যান্ট ইন এডের আওতাভুক্ত পেনশনার না। তাদের এই টাকাটা, বকেয়া টাকাটা দিয়ে দিতে এত সময় লাগার কথা কি, যদি সরকারের সদিচ্ছা থাকে, যদি অর্থ দপ্তরের আমলাদের সদিচ্ছা থাকে। এবারে আসুন, কেএমসি এলাকার যে পেনশনাররা আজও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আছেন 14,197, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 4,786, ইন্ডিয়ান ব্যাংকে 2,035, ইউকো ব্যাংকে 1,105, ব্যাংক অফ বরোদায় 1,000, ব্যাংক অফ ইন্ডিয়া 941, সেন্ট্রাল ব্যাংক 716, ইউনিয়ন ব্যাংক 233, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 224, ব্যাংক অফ মহারাষ্ট্র 50, আউটসাইড বেঙ্গল 3, মোট হচ্ছে 25,588 জন। এখন সরকারের যে বক্তব্য, আমরা প্রথম থেকেই সেই বক্তব্যের বিরোধিতা করেছি যে রাজ্য সরকারি পেনশনারদের ডেটাবেস রাজ্য সরকারের কাছে নেই, এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টা নিয়ে বলেছিলাম যে HRMS পোর্টালে 2016 থেকে বেতন হয়, পেনশন হয়, কাজেই সেটা অর্থ দপ্তরের কাছে আছে। এবং তার আগে 2015 পর্যন্ত কোটা সিস্টেমে বেতন পেনশন হতো। তার ডিপার্টমেন্ট বেসড ডেটাবেস যদি নষ্ট হয়ে গিয়েও থাকে, টাটা কনসালটেন্সি সার্ভিসেসের কাছে তার ডেটাবেস আছে, সরকার নিয়ে নিলে ডেটাবেসের সমস্যা হয় না। তবুও সরকারের কথা ধরেই বলছি, যদি সরকারের কথা তর্কের খাতিরে মেনে নিচ্ছি যে ব্যাংক, এজি এবং রাজ্য অর্থ দপ্তরের সম্মিলিত প্রয়াসে ব্যাংকগুলি তথ্য দেবে। আচ্ছা বলুন তো, আজকে কম্পিউটারাইজেশনের যুগ, ব্যাংকগুলোতে ম্যানুয়াল কাজের প্রায় নেই, সবটাই কম্পিউটার ভিত্তিক এবং ডিজিটাইজড। সেখানে একমাত্র স্টেট ব্যাংকে পেনশনার সংখ্যা হচ্ছে 14,197, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 4,786। বাকি ব্যাংকগুলোতে খুব অল্প সংখ্যায় পেনশনার। তাদের হিসেবটা, তাদের ডেটাবেস আজও সেই ব্যাংকগুলো দিতে পারছে না। এটা আমাদের কাছে কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এবং আগের সরকারের আমলে বলা হচ্ছিল যে কেন্দ্রে বিজেপি সরকার, তাদের অধীনে ব্যাংক, এজি, তারা রাজ্য অর্থ দপ্তরের সঙ্গে সহযোগিতা করছে না। আজকে এই নতুন সরকার প্রায় 83-84 দিন এসেছেন, এখন কিন্তু এই অভিযোগটা করা যাবে না। তারা কিন্তু এখনো পাননি। অথচ যেহেতু সরকারি অর্ডার হয়ে গেছে যে 8 থেকে 19 পর্যন্ত বকেয়ার 50% এস্টিমেটেড তাদের দেয়া হবে, তাহলে সরকারি অর্ডার যখন হয়েছে, কথায় আছে হাকিম নড়ে হুকুম নড়ে না, তো সেই অনুসারে তো এদের টাকাটা দেয়া হবে। তাহলে কেন আজকে 2রা জুলাই বিভিন্ন রাজ্যের যে
ট্রেজারি থেকে যারা পেনশন তোলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে 16 থেকে 19 পর্যন্ত। ভুল হিসেবে হয়েছে, তারা তাদের প্রাপ্যের 57% কম পেয়েছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকা ক্রেডিট হয়ে গেছে। আজকে 1 আগস্ট আজকেও কলকাতা কেএমসি এলাকার ব্যাংকগুলোর পেনশনারদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এটা কি মানে আজও মানে বিশ্বাসযোগ্য যে এখনো সেই হিসেব তৈরি হচ্ছে? আজকের এই কম্পিউটারাইজড পেমেন্ট সিস্টেমের যুগে এইটা একদম বিশ্বাসযোগ্য নয়। তাহলে কি এই পেনশনারদের যে প্রাপ্য অর্থ যেটা তারা পাবেন সেইটার পরিমাণটা এতটাই কম হবে যে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠবে? এই জন্যই কি দেরিটা হচ্ছে? কারণ একটা জিনিস দেখুন, আগের সরকার এবং বর্তমান সরকার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি তুলেছিলাম, তারা কিন্তু এই যে প্রাপ্য আমাদের যেটা সরকার দিচ্ছেন সে সংক্রান্ত ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। আমরা যখন মাইনে পাই আমাদের একটা পেস্লিপ দেওয়া হয়, আমরা যখন কোনো বকেয়া পাই একটা স্টেটমেন্ট দেওয়া হয়, আমরা যখন জিপিএফে টাকা রাখি বছরে একবার করে একটা স্টেটমেন্ট পাই আমরা। তা আমরা মুদিখানার দোকানে মাল নিতে গেলে তারা মাল দিয়ে একটা স্লিপ দেয় যে এই মাল এত দাম, 1 কেজির দাম এত, এত নিয়েছো এই দাম বলে যোগ করে এটা দেয়। তাহলে রাজ্য সরকার তারা যে প্রাপ্যটা আমাদের দিচ্ছেন সেই প্রাপ্যটা কি হিসেবে দিচ্ছেন, কতটা দিচ্ছেন, তার একটা স্টেটমেন্ট আমাদের দেবেন না। এবং এই স্টেটমেন্ট না দেওয়াটার এবং একমাত্র কারণ হচ্ছে যে হিসেবে প্রচুর কারচুপি আছে। এই কারচুপিটা যাতে প্রকাশ হয়ে না যায়, প্রামাণ্য দলিল হিসেবে যাতে আমাদের হাতে এসে না যায়, সেই জন্য সরকারি স্টেটমেন্টটা দিচ্ছেন না। কারণ এই কেএমসি এলাকার পেনশনারদের এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়ার সপক্ষে আমি কিন্তু কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। এবারে আসুন, আমি সরকারি কর্মচারীদের বিষয় প্রথমে বলবো, তারপরে গ্র্যান্টি নেটের প্রশ্নে আসবো। তা সরকার কি বলেছেন? আগের সরকারও বলেছেন, এই সরকারও বলেছেন, এবং কমপ্লায়েন্স রিপোর্টে কনটেক্সট অ্যান্ড কি চ্যালেঞ্জেস চ্যাপ্টারে বর্তমান রাজ্য সরকার বলেছেন যে 1/1/2016 আগে কোনো ডাটা বেস রাজ্য সরকারের কাছে নেই। সেই জন্য এইসব ম্যানুয়াল সার্ভিস বুকগুলো সেইগুলো বিভিন্ন কাস্টোডিয়ানের কাছে আছে, পেনশন স্যাংশনিং অথরিটি, ভেরিয়াস কাস্টোডিয়ান তাদের কাছে আছে। সেগুলোকে সার্ভিস বুক করে তাকে ওই HRMS পোর্টালে আপলোড করে দিতে হবে, এবং তারপর তারা 8 থেকে 2016 পর্যন্ত 15 পর্যন্ত বকেয়া অর্থ পাবে। আচ্ছা, 5ই ফেব্রুয়ারি রায় হয়েছে, আমি ইন্টারিম রায়ের কথা বাদই দিচ্ছি। জুন 2025-এ ইন্টারিম রায় হয়েছে, আমি সে কথাটা বাদই দিচ্ছি। 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টের রায় হয়েছে। আপনি কি বিশ্বাস করেন আজ পর্যন্ত এই কাজটা করে ওঠা গেল না? আপনি খোঁজ নিয়ে দেখুন, কোনো দপ্তরে, কোনো ডিপার্টমেন্টে, কোনো বিডিও, কোনো ডিএম অফিসে, কোনো এসডি অফিসে, কোনো সেক্রেটারিয়েটে, কোথাও কিন্তু এই কাজটা হচ্ছে না। তা সরকার যদি মনে করেন যে কর্মী সংখ্যার অভাবে তারা এই কাজটা করতে পারছেন না, তারা তো হর ভকত আউটসোর্সিং করেন সরকারি কাজে। এই তো মিড ডে মিল ইস্কনকে দিয়ে দিলেন। তা তারা এই কাজটা যেটা কর্মচারীদের স্বার্থের সঙ্গে জড়িয়ে, সেই কাজটা তারা আউটসোর্সিং করে দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে না। তো এটা কি সরকারের সদিচ্ছার প্রমাণ? আমার কিন্তু একটু কীরকম সন্দেহ লাগছে। দ্বিতীয় বিষয়টা আমরা আসি, গ্র্যান্টিং এডের কর্মচারীরা কি সুপ্রিম কোর্টের এই রায়ে তারা পাওয়ার যোগ্য না যোগ্য? আমরা অনেকবার বলেছি, আবারও বিভিন্ন গ্র্যান্টিং এডের কর্মচারী পেনশনাররা ফোন করছেন, তাদের জ্ঞাতার্থে আবারও বলি, আমরা মামলাটা করেছি। যারা পঞ্চম রাজ্য বেতন কমিশনে যাদের বেতন ক্রম সংশোধনের সুপারিশ হয়েছে, এবং রূপা 2009-এ যাদের বেতন ক্রম সংশোধিত হয়েছে তাদের জন্য, তার আওতায় গ্র্যান্টিং এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা পড়েন। 2 নম্বর হচ্ছে রূপা 2009 বা যে কোনো রূপা
সংবিধানের 309 নম্বর ধারায় সরকারের একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সরকারের বদল হলে, রাজনৈতিক দলের বদল হলে, শাসক দলের বদল হলে সরকার এই কনস্টিটিউশনাল কমিটমেন্ট কখনো অস্বীকার করতে পারেন না। সেই রোপা 2009-এ 25 নম্বর পাতায় অত্যন্ত সুনির্দিষ্টভাবে একটি অর্থ দপ্তরের অর্ডার দেওয়া আছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও একদম ভাগ ভাগ করে বলে দেওয়া আছে যে টিচার, নন টিচিং স্টাফ ইত্যাদি ইত্যাদি, একদম পুরো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে যে তারাও কিন্তু এই বকেয়া, মানে যেদিন থেকে রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনাররা ডিএ বা ডিয়ারনেস রিলিফ পাবেন, সেই দিন থেকে সেই হারে এরাও কিন্তু ডিয়ারনেস রিলিফ বা ডিয়ারনেস এরিয়ার পাওয়ার যোগ্য। তৃতীয় যে বিষয়টা, আপনারা গত সরকার সুপ্রিম কোর্টে যে হিসেব দাখিল করেছিলেন 41,770 কোটি টাকা, সেখানে কিন্তু তারা দুভাগে ভাগ করে হিসেবটা দিয়েছিলেন। একটা দিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য, অপর হিসেবটা দিয়েছিলেন গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের জন্য। অর্থাৎ সরকার কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে স্বীকার করে নিয়েছেন লিখিতভাবে যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও এই ডিএ মামলার অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে ডিএ মামলার রায় যে গত 5ই ফেব্রুয়ারি 2026 বেরিয়েছে, সেই রায়ের 17 নম্বর পাতাটা খুলে দেখুন। সেই 17 নম্বর পাতায় কিন্তু ওই রোপা 2009-এর 25 নম্বর পাতায় যে নির্দিষ্ট আদেশনামাটি দেয়া আছে, সেই আদেশনামাটা কি হুবহু কিন্তু 17 নম্বর পাতায় তুলে দেওয়া আছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়ে কিন্তু গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের কথা কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ে রয়েছে, তারা আইনিভাবে এটা পাওয়ার যোগ্য। এবং কেএমসি এলাকার যে পেনশনারদের যে অর্ডার হয়েছে, সেখানে রিলিফ শব্দটা ব্যবহার করা হয়েছে, আমরা আপত্তি করেছি। না, এটা রিলিফ নয়, এটা হচ্ছে আমাদের অধিকার, আমাদের এটা সরকার দিতে বাধ্য। সরকারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে 2008-এর এপ্রিল থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ রোপা 2009-এর দিতে সরকার বাধ্য। এটা সরকারের কম্পালসান, এর সঙ্গে কোনো দয়া, কোনো অনুকম্পা, কোনো রিলিফের কোনো প্রশ্ন নেই। এবারে আসুন, এই কমপ্লায়েন্স রিপোর্ট যেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, তার 10 নম্বর পাতায় কি বলা আছে? বলা আছে, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স for the entire period April 2008 to December 2009, estimated expenditure rupees 11,983 crores. পূর্বতন সরকার যে হিসেব সুপ্রিম কোর্টে দাখিল করেছিলেন, সেখানে এই কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হিসেব ধরা ছিল 23,000 কোটি টাকার কিছু বেশি। তাহলে এই হিসেবে এত গরমিল কেন? 23,000 কোটি টাকার হিসেবটা 11,983 কোটি টাকাতে এসে পৌঁছেছে কেন? তার মানে বর্তমান সরকার আগের সরকারের থেকেও হিসেবে কারচুপি করে আরও কম টাকা দেওয়ার একটা পরিকল্পনা করেছেন। এছাড়া কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে না। 23,000 কোটি টাকার খরচটা 11,983 কোটি টাকায় নেমে আসতে পারে না। এবারে, the above estimated budget covers the state government employees and pensioners, since the judgment of Honorable Supreme Court does not cover the grant in aid institutions. This has also been deliberated in the meetings of the Honorable Monitoring Committee. However, as the grant in aid institutions are not covered under the ambit of the Honorable Supreme Court judgment, the state government of its own volition has decided to expand the payment of DA areas to grant in aid institutions, also to maintain parity. Notification number 998/F bracket দিয়ে P2 dated 13/3/2026. Thereafter, grant in aid institutions may be kept out of the ambit of compliance of judgment of Honorable Supreme Court. এই কমপ্লায়েন্স রিপোর্টে রাজ্য সরকারের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তারা মনে করছেন
গ্র্যান্টিং এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় মেনে ডিএ বকেয়া ডিএ পাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে থাকার উপযুক্ত নন এবং পূর্বতন সরকার, কারণ 13/3/2026 সালের যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারটা পূর্বতন সরকারের আমলে, তারা of its own volition has decided to extend the payment of DA arrears to granting aid institutions and also to maintain parity with the state government employees. অর্থাৎ পূর্বতন সরকার তার সদিচ্ছা থেকে এবং রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে তাদের একটা প্যারিটি বা সমতা আনার জন্য এই অর্ডারটি করেছিলেন যে তাদেরকেও এই বকেয়া ডিএ দেয়া হবে। কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্টভাবে বলছেন সুপ্রিম কোর্টের কাছে, দেয়ারফর কমপ্লায়েন্স অফ জাজমেন্ট অফ অনারেবল, therefore the granting aid institutions may be kept out of the ambit of compliance of judgment of honorable Supreme Court. তার মানে রাজ্য সরকারের সর্বশেষ অবস্থান হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ের কার্যকর করার ক্ষেত্র থেকে গ্র্যান্টিং এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বাদ রাখা হোক। আবার আমি লাইনটা পড়ছি, দেয়ারফর grant in aid institutions may be kept out of the ambit of compliance of judgment of honorable Supreme Court. এখানে কি আপনাদের মনে হলো সরকার কোথাও বলছেন যে তাদের রায় কার্যকর করার আওতার বাইরে রাখা হোক, কিন্তু তারা পূর্বতন সরকারের ওই অর্ডার মেনে গ্র্যান্টিং এড ইনস্টিটিউশনসের কর্মচারীদের ডিএর টাকাটা দেবেন, বকেয়া ডিএর টাকাটা দেবেন? এটা পড়ে আপনার কোথাও মনে হচ্ছে? কারণ সর্বশেষ লাইনে যে বক্তব্যটা থাকে সেটাই হচ্ছে সরকারের ফাইনাল বক্তব্য। সেই বক্তব্য হচ্ছে যে গ্র্যান্টিং এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের তারা এই ডিএ মামলা কার্যকর হওয়ার আওতার বাইরে রাখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে। এখন সুপ্রিম কোর্ট কি করবেন, কি হবে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু আমি যে বিষয়টা আসতে চাইছি, আমি নিশ্চিত যে মহামান্য সুপ্রিম কোর্টে যদি যুক্তি, নিয়ম এবং রূপা 2009 এবং সুপ্রিম কোর্টের রায় এর যথাযথ পর্যালোচনা করে নতুন নির্দেশ আসে, তাহলে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা অবশ্যই এই মামলার রায় কার্যকর করার আওতার মধ্যে থাকবেন। এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। আমরা কি সরকারের পাতা ফাঁদে পা দিয়ে দিচ্ছি? একটু ভাবুন তো। আমি অনেকগুলো বিষয়ে এই 83 দিনের সরকারের একটা জিনিস বুঝে গেছি, যে আমাদের কিন্তু অদূর ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যৌথ লড়াইয়ে নামতেই হবে। যদি বলবেন কেন, প্রথম কথা হচ্ছে অনেক কর্মচারী পে কমিশন, 7th পে কমিশন ঘোষণা হয়ে গেছে, একদম লাফাচ্ছেন, বিপুল মাইনে বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি। তারা একটা জিনিস ভুলে গেছে, পূর্বতন সরকার যে সর্বনাশটা আমাদের করে গিয়েছিলেন শেষ দিকে, সেই একই সর্বনাশটাকে আরও বাড়িয়েছেন বর্তমান সরকার। তারা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে কোনো মান্যতা দিচ্ছেন না। তারাও পূর্বতন সরকারের মতো বলছেন 2011 সাল থেকে স্টেটের অর্থাৎ রাজ্যের একটা আলাদা কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে, যে প্রাইস ইন্ডেক্সে 2012 সালকে 100 পয়েন্ট এআইসিপিআই ধরা হয়েছে, এই সিপিআই ধরা হয়েছে। অথচ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে 1982 সাল ইকুয়াল টু 100 পয়েন্ট, রাজ্যের যে সিপিআই তাতে 2012 সাল ইকুয়াল টু 100 পয়েন্ট। এবার আপনারা মানে ভাবুন যে এই সিপিআই এর উপরে যদি পরবর্তীকালের ডিএ এবং হবে, কারণ রাজ্য সরকার যখন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে একেবারে বিদায় জানিয়ে
যখন রাজ্যভিত্তিক সিপিআইকে প্রতিষ্ঠা দিচ্ছেন, সুপ্রিম কোর্টে দেয়া কমপ্লায়েন্স রিপোর্টেও বলেছেন এবং তারা প্রতিষ্ঠা দিচ্ছেন, তখন এই 42% ডিএ দেওয়ার পরে বাকি যে ডিএগুলো পরপর প্রতি 6 মাস অন্তর হবে, অর্থাৎ এই জুলাই 2026-এ আমাদের 3% ডিএ পাওনা হয়েছে, এইবারে আবার জানুয়ারিতে হবে। এই জুলাই জানুয়ারি করতে পরপর যে ডিএগুলো ঘোষিত হবে, সেগুলো যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বদলে রাজ্য ভিত্তিক সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমেই দেয়া হবে। এবার আপনারা ভাবুন যে ডিএর প্রশ্নে আপনারা আগামী দিনে কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের তুলনায় কোন অবস্থানে গিয়ে পৌঁছচ্ছে। এবং রাজ্য সরকার ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তারা কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানছেন না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম 42% ডিএ বকেয়া, এটা আপনি নিশ্চয়ই দেবেন, কিন্তু আমাদের যেটা বক্তব্য যে এই দেয়াটা যদি আপনার এবং আপনার অর্থমন্ত্রীর বা আপনার সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে, তাহলে কর্মচারীদের কতটা সর্বনাশ হয়, কর্মচারীরা কতটা বঞ্চিত হয়, সেটা আমরা গত 15 বছরে হাড়ে হাড়ে বুঝেছি। তাই আমাদের যে দাবি আপনি বিরোধী দলনেতা হিসেবে বারবার সমর্থন করেছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার পক্ষে একটা স্ট্যান্ডিং অর্ডার, এই স্ট্যান্ডিং অর্ডারটা আপনি করুন। উনি এড়িয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে আগে 42%টা ক্লিয়ার করি, তারপর ওসব নিয়ে ভাববো। মজার ব্যাপার হচ্ছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু তারা এআইসিপিআইকে বাদ দিয়ে কনজিউমার প্রাইস ইন্ডেক্স স্টেট বেসড তাকে কিন্তু স্বীকৃতি দিয়েছেন, অর্থাৎ এটাই তারা মেনে চলবেন। দ্বিতীয় যে বিষয়টা, যে 20% ডিএ যে ঘোষণা হলো, সেটা 1 অক্টোবর 2026 থেকে, অর্থাৎ এই 20% হার এবং 1 অক্টোবর 2026 দুটোই কিন্তু সরকারের সদিচ্ছা বা দয়া। বিজ্ঞান ভিত্তিক ফর্মুলা মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে প্রাপ্য হওয়ার দিন থেকে ডিএ প্রদান নয়। অর্থাৎ এই 20% ডিএর পাওয়ার আনন্দে যারা রসগোল্লা খেলেন, তারা একটা জিনিস বোধহয় ভুলে গেলেন যে সরকার কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস, যেটা আমাদের বছরের পর বছর, দশকের পর দশক যে দাবিটা আমরা করে এসেছি, এবং বিরোধী দলনেতা হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বারবার কর্মচারীদের সবাই গিয়ে যে দাবিটাকে সমর্থন জানিয়েছেন, সেই দাবিটা কিন্তু সরকার অস্বীকার করছে। পে কমিশন ঘোষণা আগে সরকারও করেছিলেন, এই সরকারও করলেন, যদিও 45 দিনের মধ্যে সপ্তম পে কমিশনের বেতন এবং ভাতা, পেনশন নগদে পেয়ে যাওয়ার প্রতিশ্রুতি ছিল, সে ভুলে যান। 1 জুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আমাদের কথা দিলেন যে 1 জানুয়ারি 2027-এর মধ্যে এই পে কমিশনের রায় কার্যকর হয়ে যাবে এবং কর্মচারীরা হাতে সপ্তম বেতন কমিশনের বেতন এবং পেনশন তারা পেয়ে যাবে। এখন পে কমিশন তৈরি হয়েছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস কি আছে আমি জানি না, শুনেছি তৈরি হয়েছে, এখনো প্রকাশ্যে আসে। পে কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যেই পরিবর্তন হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করুন, পে কমিশনে কর্মচারীদের কোনো প্রতিনিধি থাকলে যে কর্মচারীদের পক্ষে খুব মঙ্গলজনক হয় এমনটা নয়। কারণ অতীতে আমরা দেখেছি যে পে কমিশনে কর্মচারীদের যে প্রতিনিধি সরকার ঠিক করেন, সরকার তাদের পছন্দের লোক পাঠান, তারা গিয়ে ওখানে সরকারের জয়গান গায়, কাজী কর্মচারীদের কোনো কথা তারা বলে না। কাজী পে কমিশনে কর্মী প্রতিনিধি থাকলে যে কর্মচারীদের বিরাট কিছু উপকার হবে তা নয়, কিন্তু এটা একটা সম্মান যে পে কমিশন পে স্ট্রাকচার নির্ধারণের ক্ষেত্রে, অন্যান্য বিষয় নির্ধারণের ক্ষেত্রে রাজ্য কর্মীদের একজন অন্তত প্রতিনিধিকে ওই কমিশনে রেখেছেন। এটা একটা সম্মান মর্যাদা। রাজ্য সরকার কিন্তু কোনো কর্মী প্রতিনিধি রাখেননি। এইরকম অবস্থায় একটা অর্ডার বেরিয়েছে 19/5-এ, আপনারা জানেন, যে সরকারের সমালোচনা করে কোনো নিবন্ধ সংবাদপত্রে লেখা যাবে না, সরকারের সমালোচনা করে প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়া কোনো বিবৃতি দেওয়া যাবে না,
দিতে গেলে সরকারের আগাম অনুমোদন নিতে হবে। আমরা মাননীয় সঙ্গে বৈঠকে আমরা উল্লেখ করেছিলাম যে সার্ভিস রুলসে আছে যে সরকারের সমালোচনা করে কিছু করতে গেলে উইথ প্রায়র ইন্টিমেশন করতে হবে, অর্থাৎ আগাম জানিয়ে দিয়ে করতে হবে। সরকারের অনুমোদনের কোনো ব্যাপার নেই, কিন্তু 19(5)-এর অর্ডারে স্পষ্ট বলা আছে যে সরকারের অনুমোদন, প্রায়র অ্যাপ্রুভ্যাল অফ দ্য গভর্নমেন্ট। এইটা কিন্তু ভয়ঙ্কর, এটা তো সার্ভিস রুলসে নেই। তাহলে সার্ভিস রুলসের বাইরে গিয়ে চিফ সেক্রেটারি অর্ডারটা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি সেই দিনই 19 তারিখে একটা ভিডিও করে আমি বলেছিলাম যে সরকার কখন কর্মচারীদের বা কর্মচারী নেতৃত্বে সরকারের সমালোচনা করার জায়গা থেকে বিরত রাখতে চান বা কর্মচারীদের মুখ বন্ধ করতে চান, তখন যখন সরকারের সমালোচনা করার মতো পরিস্থিতি তৈরি হয়। এখন সরকারের সমালোচনা করার মতো পরিস্থিতি কখন তৈরি হয়? যখন সরকার রাজ্য কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নেন, তখন তো। তার মানে এই অর্ডারটা করার মধ্য দিয়ে সরকার কিন্তু এই 19 তারিখেই বুঝিয়ে দিয়েছে যে অদূর ভবিষ্যতে রাজ্য কর্মীদের মানে স্বার্থ বিরুদ্ধ বিভিন্ন সিদ্ধান্ত রাজ্য সরকার নেবেন, যে সিদ্ধান্তে রাজ্য কর্মীদের মধ্যে রোষ ক্ষোভ তৈরি হবে এবং তারা সরকারের সমালোচনা করতে চাইবেন, কিন্তু এই আদেশনামা তাদের এই সরকারি সমালোচনা করার অধিকারটা কেড়ে নেবে, করতে দেবেন। এই কারণেই তো, না হলে যখন একটা ফিল গুড সিচুয়েশন, সরকারের বিপুল প্রতিশ্রুতি, নবান্নে সব তৎকাল বিজেপিরা জয় শ্রীরাম ধ্বনিতে একেবারে নবান্ন কাঁপিয়ে দিয়েছে, সেই সময় রাজ্য সরকার কেন এত তাড়াতাড়ি কর্মচারীদের মুখ বন্ধ করার জন্য এরকম একটা অর্ডার বার করবে? তারপরে দেখুন, সরকার স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক, তারপরে যোগ দিবসে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ, এইসব অর্ডার করে একটা বিষয় কিন্তু স্পষ্ট করে দিতে চাইছে যে আপনার ব্যক্তিগত স্পেসে সরকার ঢুকছে। আচ্ছা বলুন তো, রথযাত্রার জন্য 60টি রথযাত্রা কমিটিকে 5 লক্ষ টাকা করে সরকার দিলেন। তারকেশ্বর এবং তারাপীঠে পুণ্যার্থীদের মাথার উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। 1100 জন মানুষকে তাদের সোমনাথ মন্দির দর্শনে নিয়ে যাওয়া হচ্ছে সরকারের খরচে। এই খরচগুলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সম্পূর্ণ অপচয়, সংবিধান বিরোধী এবং অত্যন্ত অন্যায়। দুর্গাপুজোয় অনুদান দেয়াটা যেমন সংবিধান বিরোধী, অন্যায়, মন্দির নির্মাণ যেমন সংবিধান বিরোধী এবং অন্যায়, এটাও তাই। কিন্তু আমি ওই প্রশ্নে কোনো বিতর্ক করছি না। আমি বলছি, যে রাজ্যে পঞ্চায়েতের একজন ট্যাক্স কালেক্টর 600 টাকা বেতন পান, যে রাজ্যে মিড ডে মিল ওয়ার্কাররা মাসে 1666 পেতেন, সেটা 1000 টাকা 12 মাসে 10 মাসে বাড়ানো হয়েছে, 10 মাস ওরা বেতন পান। তার মানে ওই তাদের মোট বেতন গিয়ে বাড়লো 2000-2500 টাকার মতো মাসে। যেখানে জীবিকা সেবকরা 9 বছর ধরে কোনো বেতন পাচ্ছেন না, যেখানে অসংখ্য চুক্তিভিত্তিক কর্মী, তারা নামমাত্র বেতনে একেবারে কৃতদাস মালিকের, সরকার কৃতদাস মালিকের ভূমিকায় তাদেরকে কৃতদাসের মতো সরকারি কাজ করিয়ে নিচ্ছে। অথচ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল সম কাজে সম বেতনের ভিত্তিতে 5.5 লক্ষাধিক চুক্তিকর্মীকে তাদের মজুরি এবং বেতন পুনর্নির্ধারণ করা হবে। এই জায়গায় দাঁড়িয়ে 600 টাকা একজন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর বেতন দিচ্ছেন এই সরকার, অথচ রথযাত্রায় 5 লক্ষ টাকা করে, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। এতে কিন্তু সরকারের যে মানসিকতা, সরকারের যে নীতি, কর্মচারীদের প্রতি সরকারের যে মনোভাব, এটা কিন্তু প্রকাশ পায়। এবারে আসুন, আমি যে মূল কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই সরকারের পাতা ফাঁদে পা দিয়ে দিচ্ছি। কারণ আগামী দিনে আমি নিশ্চিত অদূর ভবিষ্যতে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন করতেই হবে, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প। গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের অনেক সংগঠন এখন
কলকাতা হাইকোর্টে মামলা করার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন যে এই গ্র্যান্ট ইন এডদের এই মামলার রায়ের কার্যকর হওয়ার আওতা থেকে বাদ রাখার জন্য। সেক্ষেত্রেও তারা এগোলে সর্বনাশ পেছলে বংশনাশ অবস্থার মধ্যে পড়ে রয়েছে। কারণ মামলা করলেই সরকার বলবে ওই তো গ্র্যান্ট ইন এডের ব্যাপারটা সাবজুডিস, তো সাবজুডিস বিষয়ে আমি কথা বলবো না। আর মামলা না করলে এই সুপ্রিম কোর্টের এই রায় কার্যকর করার আওতায় তাদের আশাটা চূড়ান্ত অনিশ্চিত। অর্থাৎ তারা এগোলেও বিপদে পড়বেন, পেছলেও বিপদে পড়বেন। তাদের মামলা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু নেই। এই অবস্থায় আমার কেমন যেন মনে হচ্ছে, দীর্ঘ অভিজ্ঞতা থেকে সরকার আমাদের ফাঁদে ফেলতে চাইছে। কারণ আন্দোলন করতে গেলে কর্মচারী, পেনশনার এরা তো মঙ্গল গ্রহ, চাঁদ কি আমেরিকা, ইথিওপিয়া থেকে আসবে না। এই আমরা যারা আছি তারাই করব। এবং পশ্চিমবাংলায় সংগঠনগতভাবে আন্দোলন হয়, ব্যক্তি কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এরকম কোনো ইতিহাস নেই। ফলে সংগঠনগুলোর যারা নেতৃত্ব, তাদের যে জনপ্রিয়তা, কর্মচারীদের মধ্যে তাদের যে জনপ্রিয়তা, তার উপর কিন্তু কর্মসূচিতে কত লোক সমাগম হবে এবং কর্মসূচিগুলো কতটা সফল হবে তা অনেকটাই নির্ভর করে। সরকার কি খুব কৌশলে আমাদের বিভিন্ন নেতাদের যে ব্যক্তিগত প্রভাব কর্মচারীদের উপর আছে, যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে, সেইটাকে কোথাও যেন আঘাত করতে চাইছেন। আপনি দেখুন, ইউনিটি ফোরাম 2016 সাল থেকে এই মামলায় আমাদের সঙ্গে আছে। নতুন সরকার আসার অল্প দিনের মধ্যেই ইউনিটি ফোরামে কিন্তু একটা বিভাজন হয়ে গেল, ইউনিটি ফোরাম ভেঙে দুটো হয়ে গেল। আবার দেখুন কর্মচারী পরিষদ, তারা 2022 সালের 13ই এপ্রিল এই মামলায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তারা বিজেপি প্রভাবিত সংগঠন বলাটাও ঠিক নয়, তারা বিজেপির সংগঠন, তারা নিজেরাই বলেন আমরা বিজেপির সংগঠন। সেখানেও কিন্তু সেই কর্মচারী পরিষদ ভেঙে গেল এবং বিভাজন হয়ে একজন তৎকাল বিজেপি সাধারণ সম্পাদক হয়ে আর একটা কর্মচারী পরিষদ তৈরি করে দিল। আচ্ছা, বিজেপি ক্ষমতায়, বিজেপি বলে নিজেদের পরিচয় দেন, বিজেপির সংগঠন বলে নিজেদের পরিচয় দেন, এরকম 10টা 12টা সংগঠন রোজই ফেসবুকে পারস্পরিক লড়াই করছে। শুধু তাই নয়, কে আসল এই নিয়ে লড়াই চলছে এবং মামলা মোকদ্দমা এমনকি এই কর্মচারী পরিষদের ক্ষেত্রে আদি যারা কর্মচারী পরিষদ তাদের নেতাদের মামলায় জামিন নিতে হয়েছে, পুলিশে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তারা জামিন নিয়েছে। এই যে পারস্পরিক কলহ, পারস্পরিক বিভাজন এই কর্মচারী মানে বিজেপিপন্থী কর্মচারীদের মধ্যে, এটা কি বিজেপি নেতৃত্ব আটকাতে পারতেন না? যারা শাসক দলের মানে দালাল হিসেবে কর্মী সংগঠন করেন, শাসক দলের কথায় চলেন, শাসক দলের চুনোপুটি একটা নেতার ধমকে তারা এক হয়ে যাবে, কিন্তু বিজেপি নেতৃত্ব তা করছেন না। মানে তারা কিন্তু কৌশলে বিজেপি সমর্থক যেসব কর্মচারী তাদেরকেও কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করে রাখছেন। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবারে আসুন, আমরা দেখছি কিছু নেতা তারা প্রতিশ্রুতি দিচ্ছেন গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা অবশ্যই পাবেন, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনারা একটু অপেক্ষা করুন। এখন তাদের সঙ্গে আমি দীর্ঘদিন তাদের সঙ্গে আমাদের পরিচয় এবং তারা দীর্ঘ লড়াই করেছেন। তারা যে উন্মাদ এমনটা আমি মনে করি না। তাহলে তারা তো সরকারের কোনো একটা স্তর থেকে এই প্রতিশ্রুতিটা পাচ্ছেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সরকার বকেয়া ডিএর টাকা 2000 রোপা 2009-এর দিয়ে দেবে। এই প্রতিশ্রুতিটা তারা পাচ্ছেন। সেই প্রতিশ্রুতিটাই তারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা সংবাদ মাধ্যমে তারা বলছেন। এবার মজার ব্যাপারটা দেখুন, সরকার কিন্তু কোনোভাবেই কোনো অর্ডার করছে না, বা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী কিন্তু টু শব্দটি কাটছেন না। তাহলে কি সরকার এই ফাঁদটা পেতেছে যে তারা বারবার সরকারের বিভিন্ন স্তরের, একাধিক স্তরের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে কর্মচারীদের যে প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতিটা আদৌ লঙ্ঘিত হবে না এবং তাদের সরকারপন্থী হিসেবে দেগে দিয়ে
তাদের যে কর্মচারী মহলে তাদের যে প্রভাব, কর্মচারী মহলে তাদের যে জনপ্রিয়তা, সেটাকে খাটো করে দেয়া। আমার কিন্তু কোথায় যেন মনে হচ্ছে সরকার একটা নির্দিষ্ট ডিজাইন নিয়ে চলছে, এবং এই যে একটা নির্দিষ্ট জায়গা থেকে আমি কখনো এমন কোনো প্রতিশ্রুতি দেব না যদি একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্য জায়গা থেকে আমি সেই প্রতিশ্রুতিটা পাই। তাহলে আমি যেমন বলছি গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসকে দেওয়ার কোনো সদিচ্ছা এই রাজ্য সরকারের নেই, কিন্তু তারা যখন বলছেন না রাজ্য সরকার দিয়ে দেবেন, তার মানে একটা নির্দিষ্ট এবং এমন একটা জায়গা থেকে তারা এই প্রতিশ্রুতি পাচ্ছেন যে প্রতিশ্রুতিটার উপর তারা বিশ্বাস রাখছেন। তারা তো উন্মাদ নন, তারা মনে করছেন যে এই প্রতিশ্রুতিটার উপর বিশ্বাস রাখা যায়, সেই জন্য তারা গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মচারীদের দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে সরকার আপনাদের দিয়ে দেবে, আপনাদের দুশ্চিন্তার কারণ নেই, আপনারা অপেক্ষা করুন। এই খানটাই কিন্তু একটা ভয়ঙ্কর একটা বিপদের আশঙ্কা আমি দেখছি। তাহলে কি কৌশলে এইসব নেতাদের ব্যক্তিগত জনপ্রিয়তা, ব্যক্তিগত প্রভাব এবং সামগ্রিকভাবে কর্মচারীদের উপর তাদের যে অতীত বিশ্বাসযোগ্যতা, সেইটাকে সরকার কোথাও শেষ করে দিতে চাইছেন। অর্থাৎ বারবার বলবেন 2রা এপ্রিল 2026 সরকারি পেনশনারদের যারা ট্রেজারি থেকে পেনশন নেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এখনো পর্যন্ত গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের নিয়ে একটা শব্দ মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, অর্থ সচিব বা মুখ্য সচিব বলেননি। এরপরে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবার সরকার আদৌ দিলেন না, সুপ্রিম কোর্টে তো জানিয়ে দিয়েছেন তারা রায়ের আওতার বাইরে। এই অবস্থায় তখন কর্মচারীরা ভাববে আরে এরা আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই ফাঁদে কি এই নেতাদের ফেলে দেওয়া হচ্ছে? আমি সকলকে বলবো আপনারা একটু সচেতন হন, সতর্ক হন, কারণ আগামী দিনে যখন ঐক্যবদ্ধ আন্দোলন হবে তখন সকলকে লাগবে। এবার এইখানে যদি কোনো নেতার ব্যক্তিগত এবং সাংগঠনিক জনপ্রিয়তা, তার মানুষজনের কাছে বিশ্বাসযোগ্যতা যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আন্দোলনটাই দুর্বল হবে। তাই আমরা বলছি সকলে একটু সতর্ক থাকুন, কারণ এই সরকারের মতিগতি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলছি আমার খুব ভালো লাগছে না। আমি একটু বিপন্ন বোধ করছি। আমার কোথাও যেন মনে হচ্ছে সরকার একটা নির্দিষ্ট ডিজাইনে চলছে। দেখুন, আপনি সুপ্রিম কোর্টে বলে দিল যে 100% নিউট্রালাইজেশন নয়, 85% নিউট্রালাইজেশন দিন। অর্থাৎ যে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা হিসেবে আমাদেরকে একেবারে সমস্ত দাবিকে সমর্থন করেছেন, তিনি আগের সরকারের থেকেও বেশি মাত্রায় আমাদের বঞ্চনা করার জন্য খোদ সুপ্রিম কোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট দিচ্ছেন। বিষয়টা নিয়ে ভাবার বিষয় আছে। আমার যেন কোথায় মনে হচ্ছে সরকার পরিকল্পিত ডিজাইনে সংগঠন ভাঙছেন, সরকারপন্থী সংগঠনকে এক হতে দিচ্ছেন না, এবং জনপ্রিয়তা আছে এরকম নেতাদের জনপ্রিয়তা ধ্বংস করতে চাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।